দর্শক স্বাগত জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তা উঠোনে। সাথে আছি আমি শাহনাজ ইসলাম। নকশি কাঁথা আমাদের একটা ঐতিহ্যবাহী পণ্য এবং আমাদের গৌরব। আমাদের সাথে একজন উদ্যোক্তা আছেন শাহনাজ আক্তার, যিনি কাজ করেন নকশি কাঁথা নিয়ে, জান্নাত ফ্যাশনের স্বত্বাধিকারী। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি আপু। আপু, আপনি বেসিকলি কি পণ্য নিয়ে কাজ করেন? আমি বেসিক্যালি দেশি পণ্য নিয়েই কাজ করি। আমার যদি বলা যায় জান্নাত ফ্যাশনের সিগনেচার পণ্যর ভিতরে হাতের কাজের পণ্য, সেখানে নকশি কাঁথা, নকশি বিছনার চাদর, হাতের কাজের 3 পিস, 1 পিস, 2 পিস, শাড়ি, আবার এদিকে আছে ভেজিটেবল ডাই আছে, ব্লক আছে, বাটিক আছে। আমি মানে দেশীয় পণ্য নিয়েই বেশি আমার কাজ করা, মানে চেষ্টা করি যে কাজটা হলো এরকম যে দেশীয় পণ্যর জন্য কোনো কাস্টমার আসবে আমার কাছ থেকে ফেরত যাবে না, আমি যাতে তাদের চাহিদা অনুসারে দিতে পারি, এটা আমার ভালো লাগে যে কাস্টমার এসে যাতে চলে না যায়। আমি প্রচুর ফেয়ার করি, আমার মানে ফেয়ারের মধ্যেও আমার রিপিট কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার এই পণ্যগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনি? আমি কুষ্টিয়ার মেয়ে, সেই সুবাদে আমি যশোরের কিছু আছে, চাপায়ের কিছু আছে, জামালপুরের কিছু আছে, মানে আমি নিজে যে পণ্যগুলি অর্ডার দিই বা নিয়ে আসি নিজের পছন্দ মতো কি এখানে কাস্টমাইজ করার কোনো হ্যাঁ, কাস্টমাইজ করেই নিয়ে আসি। আমি যদি বলি যে আমি এই কাপড়ের উপরে এবং এই কালারের উপরে কাজ করব, আমি সেইভাবেই কাস্টমাইজ করে নিয়ে আসি। ওদেরকে একটু সময় দিতে হয়, কারিগরদেরকে নকশি কাঁথা করতে প্রচুর প্রচুর সময় লাগে। ওদেরকে যদি একটু সময় দিতে হয়, একদম কাস্টমারের চাহিদা অনুসারে কাস্টমাইজ করে দিতে পারি। আচ্ছা আপু, নকশি কাঁথা আমাদের একদম মন থেকে একটা গাঁথা। এখন আমি জানতে চাইবো যে অনেকের ধারণা যে নকশি কাঁথা অনেক এক্সপেন্সিভ বা এটা কি সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা। আমি একটু দামটা জানতে চাই আপনার কাছে, যে আপনি কীরকম রেঞ্জ থেকে শুরু করে কীরকম রেঞ্জে সেল করেন এটা। আমার যদি বলা যায় যে আমার জান্নাত ফ্যাশনে খুব রিজনেবলের মধ্যেও আমি খুব সুন্দর কাঁথা দিই। কত দিয়ে শুরু করেন? 1500 টাকা দিয়ে শুরু করি। 1500 টাকা থেকে শুরু করে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত আছে। আমি যেটা বলতে পারবো, আমার কাঁথাগুলি যেটা 10,000 12,000 টাকার কাঁথাগুলি, ওইগুলি আড়ঙে কিন্তু আরও অনেক দাম। একদম যেটাকে বলে কার্পেট কাঁথা, মানে অল ওভার কাজ নকশি, যেটা গ্রাম অঞ্চলে যেটা বলা যায় যে ওদের মনের গল্প যেটা লেখা থাকে। হ্যাঁ, যে সুই সুতায় যে যারা আসলে কাঁথা করে, ওদের আসলে নিজেদের গল্প থাকে ওটার মধ্যে। আমার এগুলোটা নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। নকশি কাঁথা বলতে আমরা ছোট থেকে যেটা শুনে আসছি যে নকশি কাঁথা প্রত্যেকটা যারা নকশি কাঁথার শিল্পী, কারুশিল্পী যারা আমাদের দেশে আছে, তাদের প্রত্যেকটা যখন তারা একটা কাঁথা করতে বসে বা কাঁথা শাড়ি করতে বসে, দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়িতে বা প্রত্যেকটা কাঁথাতে তাদের মন থেকে যে গল্পটা, সে একটা গল্প সে তুলে ধরে। মানে আসলেই আমাদের যদি মনে করি যে আমি একটা নকশি কাঁথা তৈরি করতেছি বা আমার সেই কারিগর, আসলে ওইটা সম্পূর্ণ ওদের না নিজেদের একটা গল্পই থাকে। যদি গল্প না থাকতো এত সুন্দর করে সেলাই করতে পারতো না। মানে এটা যে মন থেকে আসে, মনের মাধুরী মিশিয়ে, মানে এটা আসলে না দেখলে বোঝা যায় না যে প্রত্যেকটা ডিজাইন বলেন, প্রত্যেকটা মানে ওদের যে গ্রাম্য যে ইয়েগুলা কাঁথার মধ্যে মানে আসে না। আমাদের কিন্তু গ্রামের আমাদের বাচ্চারাই দেখেন অনেক কিছু চেনে না, কুলা বলেন, ঢেকি বলেন, তাই না, এগুলা কিন্তু চেনে না। খড়ের ঘর বলেন, এগুলো কিন্তু নকশি কাঁথাতে ফুটে উঠতেছে। আমার কাছে খুব ভালো লাগে। তারপর অনেকে দেখি নকশি কাঁথা দিয়ে কিন্তু ওয়ালমেটও করে। হ্যাঁ, ওয়ালমেট, সুন্দর ওয়ালমেট করতেছে, কুশন কভার করতেছে, আপনার ডাইনিং টেবিলের কভার করা যাচ্ছে। আপু একটা কথা বলছেন যে আপনি অনেক ফেয়ার করে থাকেন, আমি বলবো যে উদ্যোক্তা মেলাগুলো সেগুলো আপনি অ্যাটেন্ড করেন নিয়মিত। একটা প্রশ্ন আমি করব, যেটা হচ্ছে অনেকের মনের প্রশ্ন হতে পারে যে আসলে কি উদ্যোক্তা মেলা, যারা হচ্ছে উদ্যোক্তারা পণ্য নিয়ে কাজ করে, তাদের মেলাটা তাদের জন্য কতটুকু উপকারে আসে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আসলে অর্গানাইজার ভাইয়া বলেন, আপু বলেন, আমাদের জন্য যেই অর্গানাইজটা করে, এটা আমাদের উদ্যোক্তাদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। আমি এদিকে হ্যাপি। কেন হ্যাপি বলবো, আসলে একটা জিনিস কিন্তু শিখতে হবে আমাকে, ওখানে এসে কাস্টমার ডিলটা শিখতে হবে আমাকে, কাস্টমার বেসিক তৈরি করতে হবে। এবং একটা ফেয়ার মানে আমরা 3 দিনে যে ফেয়ারটা করি, ওটা মনে হয় কি আমার ওই 3 দিন আমার বাসাটা ওইটা,
মানে আমি ফেয়ারটাকে খুবই মানে ভালোবাসি, এনজয় করি, প্রচুর এনজয় করি। একটা ফেয়ার মানে শুধু সেল না, মানে উদ্যোক্তাদের একটা মিলন বন্ধন হয়, যেখানে অর্ধ শতাধিক বলেন, মানে এই যে এত উদ্যোক্তা থাকে সবার সাথে সবার যে একটা পরিচিতি, এবং আমরা কিন্তু যারা মানে স্টল দিই একে অন্যের পণ্যও কিনি, এটাও কিন্তু ভালো লাগে, একে অন্যের কাস্টমার হয়ে যায়, যে দেখা যাচ্ছে ও একটা হ্যান্ডিক্যাপের জিনিস নিয়ে কাজ করতেছে, আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছি, আমারটাও কিনতেছে, ওরটা আমি কিনতেছি, একজন হয়তো জুয়েলারি, হ্যাঁ এটা না খুব ভাল লাগে। এবং আমরা একজনকে না অনার করি, আমরা কিন্তু ওই যে বাইরের কাস্টমারের মতন প্রফিট নিয়ে ওদের কাছে সেল করি না, যে আমার কলিগ বা আমার বন্ধু যেটাই বলা যায়, আমার খুব ভাল লাগে। এইটা তো আমাদের জন্য অনেক উপকার, কেন বলবো, এখানে অর্গানাইজাররা অনেক পরিশ্রম করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের মিডিয়া পার্টনাররা থাকে, আসলে ওই যে বলে না প্রচারেই প্রসার, আমাদের পণ্যটাকে আমরা যতই তুলে ধরতে পারবো ততই এটা মানে প্রচার হবে, আমাকে জানবে, আমার প্রোডাক্ট সম্পর্কেও জানবে, যে আসলে আমি মনে করি এখন অনেক ফেয়ার জানে যে জান্নাত ফ্যাশনে গেলে আমি কি পাই, আমার কাস্টমাররা আমাকে খুঁজে নেয়, মেলা থেকে খুঁজে নেয়, অনেক সময় কাস্টমাররা মেলাতে খুঁজতে আসে আপনাকে, হ্যাঁ খুঁজতে আসে, এটা আমার খুব ভালো লাগে। এবং অনেক সময় ফেয়ার মানে ফোন দেয় যে আপু এইখানে এই ফেয়ারটা হচ্ছে, তুমি কি স্টল নিয়েছো, এটা না আমার খুব ভালো লাগে। কাস্টমারদের সাথে একটা খুব ভালো একটা বন্ডিং হচ্ছে মেলা। হ্যাঁ মেলা, অনেকের ধারণা যে মেলা করলে লস হয়, যে স্টল ভাড়া কি উঠবে নাকি, বা মেলা করলে প্রফিটটা কি আসবে নাকি, এটা নিয়ে আপনি কখনো কি ভেবেছেন আপনার যে কখন লস হয় সেটা কিভাবে কভার করেন, আর হচ্ছে লসটাকে কি আপনি লস মনে করছেন নাকি এটাকে ইনভেস্টমেন্ট মনে করছেন? আমি অবশ্যই এটাকে ইনভেস্ট মনে করি। কেন মনে করি, বিজনেস মানে আপ ডাউন থাকবে। একটা মাসে সাপোজ আমি 4টা ফেয়ার করলাম, 4টা ফেয়ারই কিন্তু আমার ভালো হবে না। এই প্রশ্নের মুখোমুখি আমি আমার অনেক কলিগদেরও হই, আমার অনেক ফ্রেন্ড সার্কেলেরও হই, যে বলে যে শাহনাজ তুমি এত ফেয়ার করতেছো, তাহলে তোমার সাথে ফেয়ার করি। আমি কিন্তু ওদেরকে ওইটা বলি না যে হ্যাঁ এসে করো, আমি বলি তোমাকে এখানে কাস্টমার বেসিক তৈরি করতে হবে, তোমাকে একটা ফেয়ারে বুঝতে হবে যে তোমার কোন পণ্যটা নিয়ে গেলে তোমার কাস্টমার পছন্দ করবে, বা তোমার সেই পণ্যটা তুমি নিজের থেকে সেল করতে পারবে। একটা কাস্টমারকেও কিন্তু আমাকে আমার কথা দিয়ে কাস্টমারকে বোঝাতে হবে আমার পণ্যটা মানে কীরকম। আমি কিন্তু আমার পণ্যটা যখন সেল করি আমি কনফিডেন্সলি সেল করি, কারণ আমি পণ্যটা আমি নিজে হাতে নিয়ে আসি, আমি রং বলেন, সুতার রং বলেন, কাপড়ের রং বলেন, আমি এবং আমার পণ্যের দায়ভার আমি নিজে। আমি কিন্তু আমার কাস্টমারকে বলি যে এই কাপড়টা যদি শিং করে, এই কাপড়টা যদি রং ওঠে, এটা দায়ভার আমি, এটা ওয়াশ করার পরেও আমি ফেরত নিব। তার মানে মেলাতে যেটা অনলাইনে অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট আমরা ধরে দেখতে পারি, মেলায় এসে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্টটা ধরে দেখতে পাচ্ছে, প্রচুর একটার কাছে 10টা প্রচুর মানে ছড়ায়ে বিছায়ে দেখে তারা মানে হ্যাপি হয়ে নিয়ে যাচ্ছে। মেলা তো সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে যাদের হচ্ছে কোনো শপ নাই, না শপ নাই, প্ল্যাটফর্মটা দিচ্ছে। এবং আমি মনে করব যারা ফেয়ার করতে চায় সাহস করে আসতে হবে, হ্যাঁ ইনভেস্ট করতে হবে, এটা না একদিনে হবে না, হ্যাঁ সাহস করতে হবে। আমাদের দেখে অনেক নতুন উদ্যোক্তারা মানে সাহস করে আসতেছে, আমি তাদেরকে বলবো তোমরা মন খারাপ করবে না। আমার ছোট ভাই দেখা যাচ্ছে যে একটা ফেয়ারে 60টা 70টা স্টল থাকলে সব স্টলে কিন্তু সমানভাবে সেল হয় না, এটা নিয়ে অনেকে মন খারাপ করে। এবং এটাই আমি বললাম যে আসলে আমি এই ফেয়ারে অ্যাটেন্ড করব, আমার এই ফেয়ারে কোন ধরনের প্রোডাক্ট যাবে এটা আমাকে বুঝতে হবে, তারপরে ওই প্রোডাক্টটা নিয়ে আমাকে যেতে হবে। একটা ফেয়ার মানে অবশ্যই আমাকে কিন্তু এমনও প্রশ্ন করে, আমার কলিগরা প্রশ্ন করে, আমার বন্ধুরা প্রশ্ন করে, একটা ফেয়ার মানে আমরা কিন্তু অর্গানাইজারকে একটা ভালো অ্যামাউন্ট দিই, সেই অ্যামাউন্টটা কিন্তু আমাকে অনেকে বলে তুমি এই অ্যামাউন্টটা দিয়ে তো একটা আউটলেকের ভাড়াও দিতে পারো, কিন্তু একটা আউটলেকের গন্ডি আর এই ফেয়ারের গন্ডি কিন্তু আকাশ আর পাতাল, প্রতিদিন তো কাস্টমার আসবে না। আর ফেয়ারগুলোতে না আমি নতুন নতুন কাস্টমার পাচ্ছি, এবং এই কাস্টমারগুলি আমার হচ্ছে রিপিট হচ্ছে। কেন হচ্ছে, আমি যদি ভালো পণ্য দিচ্ছি, আমি ভালো প্রোডাক্ট দিচ্ছি, তারা সেই প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা ইউজ করার পরে তারা নিজের থেকে আমাকে নক করতেছে। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনি তো একজন উদ্যোক্তা, নিজের উদ্যোগ এখন নিয়ে কাজ করছেন, এই যে আপনার উদ্যোগের পিছনে গল্পটা কি, মানে কেন আপনি উদ্যোক্তা হয়েছেন, বা আপনার লক্ষ্য কি উদ্যোক্তা হওয়া ছিল না অন্য কিছু ছিল? যদি বলা যায় তাহলে ছোট্ট একটা গল্প বলতে হয়। গল্পটা এরকম যে অল্প বয়সে বিয়ে,
বিয়ের পরে পড়াশোনা করা, তারপরে বাচ্চা, তখন আসলে কিছু একটা করব এটা না মনের ভিতরে ছিল এবং করতাম। আমি কিন্তু প্রচুর হাতের কাজ করতাম। আমি দেখা যেত ঘরে বসে বসে, আছে না মানুষ অনেকভাবে টাইম পাস করে, আমি কিন্তু ছোট ছোট কাজ করতাম। আমার কাজ করতে ভালো লাগে। আড়ঙের ওই যে হাতের যেই পাঞ্জাবি ফতুয়া এগুলা না, এইগুলা কোনো এক মাধ্যমে নিয়ে আমি এগুলা ঘরে বসে বসে সেলাই করতাম এক সময়। তো এখান থেকেও যেই আর্নটা করতাম না, আমার খুব ভালো লাগতো যে 10টা টাকা হলেও এটা আমার নিজের। হ্যাঁ, তো ওই যে কিছু করার একটা প্রভাব সবসময় ছিল, বাট বাচ্চা কাচ্চার জন্য ওটা হয়ে ওঠে নাই। তারপরে যখন আমার 2টা বেবি বড় হয়ে গেল, তখন মনে করলাম যে আমার কিছু একটা করতে হবে। আসলে আমার কিছু একটা করার পিছনে হলো ওই যে ইচ্ছাটা হয়েছিল বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার পর থেকেই, যে ওই যে স্কুলে নিয়ে যায় আড্ডা না দিয়ে আমি কিছু করি। আছে না স্কুলের মায়েরা বসে এক জায়গায় বসে আড্ডা দেয়, আড্ডাটা না দিয়ে। একটা কথা আমি বলছি আপু, স্কুলে যে গার্জিয়ানরা আড্ডাটা দেয়, সেখান থেকে যারা কাজ করতে চায় কাজের একটা সুযোগ আছে। ধরেন এখানে 10 জন বসে আড্ডা দিচ্ছে, আপনি চট করে কিছু প্রোডাক্ট নিয়ে গেলেন, না এইভাবে আমার বিজনেস হয়েছে, বিজনেস শুরু করা যায় এইভাবেই আমার বিজনেসটা। যে আমি ওই আড্ডাটা না দিয়ে আমি হয়তো মানে খাবার প্রোডাক্ট একটা বানাই নিয়ে যেয়ে আমি এটা সেল করেছি। আমি একটা হাতে সেলাইয়ের কাজ করেও ওটা সেল করেছি। তখন দেখলাম যে না, আমি তো এটা করতে পারি। আমার এই পরিপূর্ণ সময়টা আড্ডার মধ্যে দেওয়ার দরকার নাই যে বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়েই আমি ফুল টাইমটা আড্ডা দিলাম, দরকার নাই। আড্ডার মাঝে আমি বিজনেস করি। তারপরে 2টা পরিবার আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। তারা যখন দেখলাম যে আর বাধা দেয় না, কোনো কমপ্লেন নাই, আমি কাজ করতেছি, বরং আমাকে উৎসাহ দিচ্ছে। এইভাবেই আসলে সামনে এগিয়ে যাওয়া ইচ্ছা আছে, মানে কিছু করব। আমার পাশে কিছু ভালো মানুষ আছে, তাদের সাপোর্ট আছে। আসলে ভালো মানুষের সাপোর্ট থাকলে না একজন উদ্যোক্তা উঠে দাঁড়াতে পারে। প্রতিবন্ধকতা নেই আপনার? ওরকম নাই, যেহেতু আমার 2টা পরিবার, আমি আসলে আমার পরিবারকে প্রাধান্য দিই। প্রতিবন্ধকতা কেন থাকবে না, জেলাসি কেন থাকবে না? একজন নারীকে জেলাসি করে। এবং ফাঁকা ময়দানে আসলে গোল দিয়ে মজা নেই। মজার মানে যত প্রতিবন্ধকতা থাকবে তত আপনার কাজের স্পিড বাড়বে। আমার কাজের স্পিড বেড়ে যায়। আমাকে নিয়ে যদি কেউ 2টা খারাপ মন্তব্য করে, আমার না স্পিডটা বেড়ে যায়। আমাকে তখন কি মানে একদম গোলকিপারের কাছে চলে যান? আলহামদুলিল্লাহ, আমি একটা হাতে কাজ নিব মানে ওটা আমাকে সাকসেস, ওটা আমাকে করতে হবে, ওই পর্যন্ত আমাকে যেতে হবে। মানে কেন ওর কথাতে কেন আমি দুমে যাব? আমি সবসময় 2টা পরিবারকে প্রাধান্য দিই। যেমন 2টা পরিবার, আমার হাজব্যান্ড, আমার 2টা বাচ্চা, এদের কোনো সমস্যা নাই, তাহলে আদার্স আমি আই ডোন্ট কেয়ার। আচ্ছা আপু, নতুন উদ্যোক্তারা যারা কাজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে আমি বলবো, ছোট ভাই ও বোনেরা, তোমরা আমাদের দেখে অনেক ফেয়ারে, আমার এটা না খুব এনজয় করি, অনেক ফেয়ারে ছোট ছোট বাচ্চারা ইন্টার পড়ে বা হয়তো অনার্স করতেছে পাশাপাশি। হ্যাঁ, তা আমার খুব ভাল লাগে ওদের সাথে যে আমি পরিচিত হই, যে তুমি কি পড়াশোনা করো, বা অনেকে জবের জন্য ট্রাই করতেছে, অনেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে। তখন ওরা বলে যে আপু আপনাদেরকে দেখে না আমার খুব ভাল লাগে, এই যে কাজ শেখো, মার্কেটিংটা শেখো। আমি কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট হয়ে কিন্তু মার্কেটিংয়ের কাজ করতেছি। আমার বড় বাচ্চা বলে মানুষ তো লাখ লাখ টাকা দিয়ে মার্কেটিং সাবজেক্ট পড়ে আম্মু, আর তুমি তো আর্টসের স্টুডেন্ট হয়ে মার্কেটিংয়ের কাজ করতেছো। হ্যাঁ, তো এটাও আমার বড় বাচ্চা যখন এটা বলে, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, যে আসলেই তো এখন আমরা লাখ লাখ টাকা দিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছি, আর আমি সেইখানে আর্টসের একজন স্টুডেন্ট হয়ে আমি মার্কেটিংয়ের কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমার মার্কেটিংটা অনেকে ফলো করে। মানে অনেক ফেয়ারে মজা হয় যে জান্নাত ফ্যাশনের টেবিলের সামনে কাস্টমার গেছে মানে ওই কাস্টমার হাতছাড়া হবে না। মানে কাস্টমারকে হচ্ছে আপনি কনভিন্স করেই ফেলেন। হ্যাঁ, কনভিন্স, ওই যে বললাম কনভিন্সটা পাওয়ার আছে। কনভিন্সটা পাওয়ার আছে বলতে কি, আমার প্রোডাক্ট সম্পর্কে, মানে আমার নিজের প্রোডাক্ট, আমার একটা কনফিডেন্স আছে যে আমি এই রুচিসম্মত প্রোডাক্টটা নিয়ে আসছি, এই প্রোডাক্টটা এই পর্যন্ত যাবে। আমার কাছে যেই প্রোডাক্টটা ভালো লাগবে না আমি সেটা রাখবো না। একটা অবশ্যই আমার কাস্টমার সে টাকা দিয়ে কিনবে, তাকে কেন আমি ঠকাবো? আচ্ছা আপু, এতক্ষণ আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি আপনি অনেক ট্যালেন্টেড একজন মানুষ। এখন আমরা আপনার ট্যালেন্টের ছোট একটা পরীক্ষা নিব। ভয় পাচ্ছি, পরীক্ষাটা কিসের? খুবই সহজ, এটা আমরা একটা ধাঁধার একটা পর্ব, খুবই সহজ কয়েকটা ধাঁধা আমরা আপনাকে জিজ্ঞেস করব। আমি জানি আপনি অবশ্যই পারবেন, এটা একদম ইজি।
ছোটবেলায় না ধাঁধার খেলা করতাম, হ্যাঁ। এখন তো হয় না। এখন আবার শুরু করবো আমরা, এই যে শুরু সেটাই করছি। মানে আগে জানলে একটু প্র্যাকটিস করে আসতাম, কিছু দেখে আসতাম। আচ্ছা, এখন দেখতে হবে না, আমি বলছি আপনাকে। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কেউ কি আছে যে দুধ আর ডিম একসাথে দেয়? দুধ আর ডিম একসাথেই দেয়? খুবই সহজ। এটা কি কোনো এক জায়গায় পাওয়া যায় এরকম কিছু? কেউ তো দেয় না দুধ আর ডিম, সেটা পশু প্রাণীও দেয় না, মানুষ দেয় না, মানুষ দেয় না, মানুষ। আপনি একজন উদ্যোক্তা, কোন উদ্যোক্তা কি একসাথে হবে এরকম কেউ? হ্যাঁ, এটা হবে কোন দোকানদার। এই তো পেরেছেন, খুব সহজ। কোন দোকানদার সে সেলস করতে পারবে। আমি দুধ ডিম একটা গ্রোসারি আইটেমে তো সবই পাওয়া যায়। গুড, এই তো পেরে গিয়েছেন, খুবই সহজ। মানে আপনি তার মানে আপনি মাল্টি ট্যালেন্ট। মাল্টি ট্যালেন্ট না, মানে এই যে কুলুটা আমার কাজে লেগেছে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে ধাঁধাটা সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ছেলেদের কাছেও থাকে, মেয়েদের কাছেও থাকে। ছেলেরা লুকিয়ে রাখে, মেয়েরা হচ্ছে শো আপ করে। এটা পারবো, এটা পার্স। তাই কিভাবে পেরেছেন? ছেলেরা মানিব্যাগটা লুকিয়ে রাখে, আর আমরা ড্রেসের সাথে শাড়ির সাথে। ছেলেরা মানিব্যাগটা কি মানে বউ বা গার্লফ্রেন্ডের ভয়ে লুকিয়ে রাখে? এক এক পরিবারের ধাক্কা এক এক রকম। এটা বলা মুশকিল, তবে আমরা মেয়েরা শাড়ি বা ড্রেসের সাথে এটা শো আপ করতে পছন্দ করি। লাস্ট যে ধাঁধাটা সেটা হচ্ছে খায় না দায় না পেট ভরা বিচি। খাই না দায় না পেট ভরা বিচি। যেহেতু আপনি গ্রাম অঞ্চলে বড় হয়েছেন, এটা খুবই ইজি, পারার কথা। খায় না দায় না কিন্তু পেট ভরা বিচি, এটা পারলাম না। তার মানে আপনি পুরোপুরি মানে 100-এ হচ্ছে না, একটু ভেবে দেখেন। খাই না দায় না পেট ভরা বিচি, বিচি তো সব ফলের ভিতরে থাকে। কাঁঠাল হবে না, এটা হচ্ছে শাপলার ড্যাব। আচ্ছা আচ্ছা, ওই যে শাপলা ফুলের যে ইয়েটা হয়, ড্যাবটা যেটা পেট ভরা বিচি থাকে। আচ্ছা, এটা না খই হয় মনে হয়, খই হয়। জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আমরা এতক্ষণ ধাঁধায় ছিলাম, একদম পূর্ণ দিনে হারিয়ে গিয়েছিলাম ছোটবেলায়, যেটা আপনি বললেন ছোটবেলায়। শুধুমাত্র উদ্যোক্তা মেলায় পণ্য বিক্রি করে সফলতার দেখা পেয়েছেন এমন একজন উদ্যোক্তা শাহনাজ আক্তার। দীর্ঘ ১৩ বছরের ব্যবসায়িক যাত্রায় তার পণ্যের তালিকায় স্থান পেয়েছে নকশি কাঁথা, হাতের কারুকাজের থ্রি পিস, শাড়ি, বিছানার চাদরের মতো পণ্য। জান্নাত ফ্যাশনের মাধ্যমে তিনি পৌঁছে দিচ্ছেন অনলাইন কিংবা অফলাইন কাস্টমারদের হাতে। স্বামী আর ২ সন্তানের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন শাহনাজ আক্তার। উদ্যোক্তা আর ক্রেতাদের সাথে সংযোগ বাড়িয়েছে তার বেচা বিক্রি। আরামদায়ক আর ভিন্ন ডিজাইনের পোশাককে প্রাধান্য দেন এই উদ্যোক্তা। ক্রেতাদের চাহিদা মতো ডিজাইনেও তৈরি করে দেন পণ্য। রাজধানীর বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা মেলায় অংশ নেন শাহনাজ আক্তার। এজন্য এলাকা ভিত্তিক ক্রেতা তৈরি হয়েছে তার, আর যাদের অনেকেই কেনাকাটা সারেন মেলা থেকে। শাহনাজ আক্তারের বিশ্বাস, ক্রেতা সন্তুষ্টি বাড়ায় ব্যবসায়ের পরিধি। কারণ ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে তারাই কাটানোর জন্য বিজনেস করছে বা কোনো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। তো একটা মেয়ে যখন একটা উদ্যোগ নিয়ে কাজ করে, আমি সাপোজ আপনার কথাই বলছি, আপনি একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন, তো ফ্যামিলিতে যেটা হয় না যে আপনি ফ্যামিলিকে কি মানে সাপোর্ট দিতে পারছেন, মানে অর্থনৈতিক বিষয়ে কি সাপোর্ট দিতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি সাপোর্ট দিতে পাচ্ছি অনেক আগের থেকেই। যে আমার বাচ্চাদের কোনো কিছু পছন্দ জিনিস কিনে দিতে পারতেছি, আমার নিজের চাহিদা মেটাতে পারতেছি, এবং ফেয়ারে যাই যখন, আমার হাজবেন্ডের জন্য যেটা ভালো লাগে। আমি ছোট্ট মানে একটা কথা বলবো যে আমার ফেয়ারের যখন দেখি যে ফার্স্ট দিন হোক দ্বিতীয় দিন হোক আমার ফেয়ার খরচটা উঠে গেছে, তখন আমার হাজবেন্ডকে একটা ফোন দিয়ে বলি আলহামদুলিল্লাহ বলো, সে আলহামদুলিল্লাহ বলে, এবং ওই ফেয়ারটা ঘুরে আমার হাজবেন্ডের জন্য জিনিস কিনি। বাহ, এটা তো খুবই চমৎকার একটা বিষয়। আমি যে মানে যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য, এটা আমার খুব ভালো লাগে। এই যে কথাটা বললেন, এখানে কিন্তু নতুন যারা কাজ করতে চাচ্ছে অনেকেই বলে যে আপু আমরা উদ্যোক্তা হতে চাই, বা কি করতে পারি, করণীয় কি? নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের মানে উদ্দেশ্য বলবেন যে তাদের করণীয় কি? তাদের করণীয় হলো সর্বপ্রথম তুমি কাজ করবে, এটা তোমার মন স্থির করতে হবে যে আমি কাজ করব।
মনটাকে স্থির না করলে কিন্তু কাজে নামতে পারবে না। আরেকটা হলো তুমি যে কাজটা করবে সেই কাজটাকে ভালোবাসতে হবে। আমি কিন্তু আমার কাজটাকে আমার সন্তানের মতন ভালোবাসি। হ্যাঁ, যে আমার কাজে আমার কোনো প্রোডাক্টে যদি আঘাত লাগে না, আমার না খুব কষ্ট হয়, আমার মানে খুবই কষ্ট পাই আমি যে আমার এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল। তো নতুন উদ্যোক্তাকে বলবো তোমরা আমাদের এই প্ল্যাটফর্মে আসো এবং তোমরা বেছে নাও যে তোমরা কোনটা নিয়ে কাজ করবে। নিজেকে ভালোবাসো, তুমি যেটা নিয়ে কাজ করবে সেটাকে ভালোবাসো, আর মার্কেটিং করো। একটা দুইটা যাবে, তোমাকে শ্রম ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আসলে কোনো কিছুই পাওয়া যাবে না। আজকে আমি জান্নাত ফ্যাশন গুলশানে ফেয়ার করি, ধানমন্ডিতে ফেয়ার করি, মিরপুরে ফেয়ার করি, বনানীতে ফেয়ার করি, এটা কিন্তু একদিনে আসে নাই। হ্যাঁ, এটার জন্য আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, ধৈর্য ধরে থাকতে হয়েছে, মানুষের কথাও শুনতে হয়েছে। তুমি যখন একজন উদ্যোক্তা হবে, আমি বাচ্চাদেরকে বলবো তোমার শরীরের চামড়াটাকেও বানাতে হবে গন্ডারের চামড়া। অনেকেই অনেক কথা বলবে, সে কথাটা তুমি গায়ে লাগাবে না, হজম শক্তি থাকতে হবে। হ্যাঁ, হজম শক্তি থাকতে হবে, যে তোমাকে ওই কথাটা ভেঙে পড়তে হবে না। নেগেটিভ কথা বলবে সেজন্য তুমি ভেঙে পড়বা না। হ্যাঁ, তোমাকে ওই কথাটাকে ওইটাতেই তুমি কাজে লাগাবা। নেগেটিভ কথা যত শুনবা তোমার উদ্যোগকে তুমি তত সময় দেবে, তোমার কাজের স্পিড বাড়বে। তুমি একবার নামো, নেমে দেখো নেগেটিভ কথা তোমাকে উঠে দাঁড়াতে কতটা সহযোগিতা করে। ওখানে তুমি চোখের পানি ফেলবা না, ওখানে তুমি মন খারাপ করবা না, ওখানে তুমি সোজা দাঁড়াবে, একদম সোজা দাঁড়িয়ে সামনে এগোবে। চমৎকার লাগলো আপু আপনার কথাগুলো। এটা হচ্ছে নতুন যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আমার খুব ভালো লাগতেছে, আর ধন্যবাদ জানাচ্ছি বি নিউজ 24-কে। দর্শক, এতক্ষণ শুনছিলাম উদ্যোক্তা শাহনাজ আক্তারের ঘুরে দাঁড়ানোর গল্প। এই ছিল আমাদের উদ্যোক্তা উঠোনের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বি নিউজ 24-এর সাথেই থাকুন।